সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল তমাস হার্টে কিছু সুন্দর সুন্দর গল্প আপলোড করা হয়েছে, অবশ্যই দেখে আসবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। শরীরে স্পর্শ করায় এক মেয়েকে থাপড়ে কানে পট্টি গরম করে দিয়েছি। মেয়েটা আমার হাতে থাপ্পড়কেও ভেটকি মেরে তাকিয়ে গেছে। কি মেয়ে রে ভাই এটা! আপনারা হয়তো ভাবছেন কাকে মেরে আবার কানপট্টি নাড়িয়ে দিয়েছি। সত্যি বলতে এই মেয়েকে আমিও চিনি না। অনামিকা নামে আমার জিএফ, যার সাথে কিনা চিরতনের মতো আমার সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে আজকে। মেয়েটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি আমি, কিন্তু আমি বেকার হওয়ায় সে আমায় ছেড়ে চলে গেছে। তার বান্ধবীরা নাকি আমার জন্য তাকে খোঁটা দেয়। তাছাড়া তার বাসা থেকেও নাকি আমাকে নিয়ে নানান কথা বলে যে সে একটা বেকার ছেলের সাথে ঘুরে বেড়ায়। তাই সে আজকে আমার সাথে চিরতনের মতো সম্পর্ক ছিন্ন করেছে। অনামিকা আমায় ছেড়ে চলে যাওয়ার মনের বিরহে পাহাড়ে চড়ে এসে একাকী বসে আছি আমি। হুট করে কোথা থেকে এই মেয়ে আসায় আমার কাঁধে হাত রেখে সুরসুরি দিয়ে আমাকে জ্বালাতন করছে। এমনিতে মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, তার উপরে আবার এই মেয়ে এসে আমার সাথে ফাজলামো করছে, যার কারণে মেজাজ পুরো ডাঙ্গায় উঠে গেছে। তাই এই মেয়ের কানের পট্টি গরম করে দিয়েছি। কিন্তু অবাক করার বিষয় হলো এই মেয়ে আমার দানবের মতো হাতের থাপড় খেয়েও গাল ফাটকাচ্ছে, যেখানে অন্য কোনো মানুষ হলে দাঁত দুইটা পড়ে যেত। কিন্তু এই মেয়ে কীভাবে আমার থাপ্পড় সহ্য করলো? তাই তাকে জিজ্ঞেস করলাম, এই আপনি কে বলুন তো? আর আমার সাথে এসে কেন বাথরুমে শুরু করেছেন? আর তাছাড়া আপনি একটা মেয়ে হয়ে এত রাতেই বা এখানে কী করছেন? আমি তোমার সব কয়টা কথার উত্তর পরে দিচ্ছি, কিন্তু তুমি আগে আমাকে এটা বলো যে তুমি আমাকে এভাবে থাপ্পড় মারলে কেন? আজ যদি আমার জায়গায় অনামিকা থাকতো, তাহলে কি তাকে এভাবে মারতে পারতে? মেয়েটার কথা শুনে থতমত খেয়ে গেলাম, কারণ সে আমার আর অনামিকার কথা জানলো কী করে? এই আপনি অনামিকার কথা জানলেন কী করে? বললাম তো, তোমার সব কথার উত্তর আমি দিব। তুমি আগে খালি আমার একটা কথার উত্তর দাও। আমার জায়গায় অনামিকা থাকলে তাকে তুমি এভাবে মারতে পারতে? না, মারতে পারতাম না। তাহলে আমাকে মারলে কেন? আমি কি তোমার কাঁধে হাত রেখে একটু খুনসুটিও করতে পারবো না? এটা কি অনেক বড় অন্যায় করে ফেলেছি? দুঃখিত আমি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে অনামিকার জন্যে আমার অনেক খারাপ লাগছে। সে আমায় ছেড়ে চলে যাওয়ায় মনে হচ্ছে যেন আমি দুনিয়াবাসী সমস্ত কিছুই অন্ধকারে হয়ে গেছে। কিছুই ভালো লাগছে না আমার, সব কিছু বিষের মতনই লাগছে আমার কাছে। তাই সেই রাগ হয়তো আপনাকে তাপন মেরে বসেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর প্লিজ আমায় আপনার পরিচয়টা বলেন, যে আপনি কে আর অনামিকাকে কীভাবে চেনেন আপনি? আমি অহনা, আর শুধু অনামিকার বিষয় না, আমি তোমার 14 গোষ্ঠীর পুরো জন্মের কুণ্ডলী পর্যন্ত জানি। মানে কি এসবের? হ্যাঁ, সত্যি বলছি। সত্য মিথ্যা উপরওয়ালা জানে, কিন্তু আপনি খালি এতটুকু ক্লিয়ার করেন যে আপনি অনামিকার আর আমার সম্পর্কে জানেন কি করে? কারণ আমি কোনো মানুষ নই, আমি একজন পরী, তাই সমস্ত কিছু আমি জানি, বিশেষ করে তোমার সম্পর্কে। এবার আগের চাইতেও বড় ঝাটকা খেলাম মেয়েটা কথা শুনে, তাই চুপসে গেলাম একদম। মেয়েটা আমার চুপসে থাকা দেখে জিজ্ঞেস করলো, কি বিশ্বাস হচ্ছে না বুঝি যে আমি পড়ি? বিশ্বাস অবিশ্বাস সেটা আমার মনে আছে, কিন্তু আপনি এটা বলেন যে আপনি যদি পরী হয়ে থাকেন তাহলে এখানে কি করছেন? আপনার তো পরীদের দেশে থাকার কথা। আমি পড়ি, আর এসেছি শুধু তোমার সাথে কথা বলার জন্য। কি? আমার সাথে কথা বলার জন্য মানে? এই, তোমার মাথায় কি একটু জ্ঞান বুদ্ধি নেই নাকি? যে একটা সাধারণ মেয়ে এত রাতে পাহাড়ে এসে তোমার সাথে কথা বলবে নাকি? না মানে আসলে আসলে কিছু না, আমি সত্যিই পড়ি, তোমার সাথে কথা বলার জন্য এসেছি। কি কথা বলেন? বলবো, তবে আজ না, অন্য একদিন বলবো। কারণ তুমি আমার শরীর স্পর্শ করার সাথে সাথেই পুরো পরিপালক একদম কম্পন হচ্ছে। আর যার কারণে এত সময় হয়তো পরিপালকের সবাই জেনে গেছে যে কেউ একজন কোনো মানুষের সংস্পর্শে গিয়েছে। তো এখন কি করবেন? এখন আমাকে চলে যেতে হবে, কারণ আমি পরিপালকের কাউকে কিছু না বলে তোমার সাথে দেখা করতে এসেছি। আর তাছাড়া কয়েক মিনিটের মধ্যেই পরিপালকের দারোয়ান
পরিপালকের মেইন দরজা স্পেশালি আটকে দিবে, যার কারণে আমি আর কোনো দিকে যেতে পারবো না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে যান আপনি। যাচ্ছি, কিন্তু তুমি আমার থেকে কয়েক মিনিট দূরে গিয়ে অপর পাশ ফিরে একটু চোখ বুজে থাকো, না হলে তোমার সমস্যা হতে পারে। কি সমস্যা হবে? আলো রশ্মিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর কিছুটা দূরে এসে সেই মেয়েটার কথা মতন অপর পাশ ফিরে নিজের হাত দিয়ে নিজের চোখ চেপে ধরলাম। কিন্তু সত্যি বলতে আমি সেই মেয়ের কথা মতো শক্ত করে চোখ চেপে ধরিনি, কারণ মেয়েটার কথা সত্যি মিথ্যে সম্পর্কে আমি যাচাই করতে চাই। তাই একটা চোখ আলতো করে চেপে ধরেছি, যাতে করে আমি আলোকরশ্মি দেখতে পারি। তবে যদিও আমি অপর পাশে ফিরে আসি, তাও তার আলোকরশ্মি দেখতে যাব যদি সে পরী হয়। তাই সেই আশায় এক চোখ খুলে আলোকরশ্মি দেখার ট্রাই করলাম। তখনই আকাশের বিজলির মতো একটা রশ্মি আমার চোখের ভিতরে এসে প্রবেশ করলো, যার কারণে সেই চোখটা পুরো ঘোলাটে হয়ে গেছে। আমার এই অবস্থা দেখে আমি দ্বিতীয় চোখটাও ছেড়ে দিলাম আর আশেপাশে ঘুরে তাকাতে লাগলাম। কিন্তু সেই মেয়েটাকে আর কোথাও দেখতে পেলাম না। তার মানে কি সেই সত্যি মেয়েটা পড়েছিল? এসব নিয়ে ভাবছিলাম, তখনই চোখের কারণে মাথায় একটা চিকন সরু পেইন শুরু হলো, যেমনটা মাথা ব্যথা শুরু হলে। এছাড়া কোনো মানুষের চোখে প্রেশার পড়লে মুহূর্তের মধ্যেই মাথা নার্ভে গিয়ে এফেক্ট পড়ে সেটার, যার দারুণ ব্যথা শুরু হয়। আমারও তেমনটাই হয়েছে, তবে আমার অন্যান্য মানুষ থেকে একটু বেশি পরিমাণে পেন শুরু হচ্ছে মাথায়, যার দরুন আমি জ্ঞান হারিয়ে সেখানে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখি সকাল হয়ে গিয়েছে। মাথার উপরে রোদ ঝলসালো আলো ছড়াচ্ছে, আর আমি পাহাড়ের উপরে কিছুটা সমতল একটা জায়গায় পড়ে আছি। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, তখনই রাতের কথা মনে পড়ল। কিন্তু আমার এখন কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না, কারণ আমার চোখ দিয়ে সব কিছুই দেখতে পাচ্ছি আমি। রাতে যেমন ঘোলাটে ছিল চোখটা, এখন আর তেমনটা নেই, সব কিছুই দেখতে পাচ্ছি আমি। তার মানে হয়তো রাতে সমস্ত কিছুই আমার ভ্রম ছিল। ধুর, পরি বলতে কিছু হয় নাকি? সেসব শুধু রূপকথার গল্পেই থাকে, বাস্তবে এসবের কোনো কিছুই নেই। তাই এসব নিয়ে চিন্তা ভাবনা না করে বাসায় যাওয়ার উচিত, কারণ গত রাতে বাড়ি না যাওয়ার কারণে মা আমাকে হয়তো জেরা সুতা দিয়ে বারণ করবে, যাতে করে সত্যিকার অর্থে আমার চোখে যদি চলে যেতে পারে। তাড়াতাড়ি দোয়াদুর পড়তে পড়তে বাসার দিকে রওনা হলাম। চলেন বাসায় পৌঁছতে পৌঁছতে নিজের পরিচয়টা দিয়ে দিই। বরাবরের মতো আমি আকাশ আছি আপনাদের সাথে, পড়ালেখা করি অনার্স দ্বিতীয় বর্ষে। আর পরিবার বলতে আমার মা বাবা আর একজন ছোট বোন। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। বাসায় এসে দরজা করা চাপতেই মা হাসি খুশিভাবে দরজা খুলে জিজ্ঞেস করলো, কিরে, গতকাল রাতে তুই কোথায় ছিলি? মা, মিথ্যা বলবো নাকি সত্যিটাই বলবো? সত্যের জয় সব সময় হয়। খালি খালি মিথ্যা বলে নিজের গালের চামড়া লাল করিস না। মা, অনামিকা আমায় ছেড়ে চলে গেছে, তাই গতকাল সারা রাত পাহাড়ের উপরে বসেছিলাম। আকাশের মুখে এরূপ কথা শুনে চোখ পাখি আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, যেটা দেখে আকাশ তার মাকে বলে, কি হলো মা, এভাবে তাকিয়েছো কেন? আকাশ, তুই জানিস যে আমি ছাড়া তোকে এই বাড়িতে আর কেউ প্রায়োরিটি দেয় না। তোর বাবা তো একদমই না, আর তোর ছোট বোনও তোকে সেরকমভাবে দেখতে পারে না। সো আগামীতে আর এমন করিস না, কারণ সব সময় কিন্তু আমি প্রোটেক্ট করতে পারবো না তোর বাবার থেকে। তাই যা করিস না কেন সাবধানে করিস। হ্যাঁ, না, বুঝতে পেরেছি। আচ্ছা যা, এবার ফ্রেশ হয়ে নে, আর মন খারাপ করিস না অনামিকার বিষয়টা নিয়ে। দেখবি একদিন তুই ঠিকই মূল্য পাবি সবার কাছ থেকে, সেটা তোর ছোট বোন, বাবা এবং দুনিয়ার তোর সকল পরিচিত মানুষের কাছ থেকে। না, দোয়া করো। অবশ্যই করব। এবার গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। দিনটা এভাবেই কেটেছে ঘরের মধ্যে, কারণ একে তো কলেজে যায়নি, দ্বিতীয়ত বাবাও আছে কাজে যায়নি। তাই বাসা থেকে বের হলে এটা সেটা বলবে বাবা, তাই আর বের হয়নি বাসা থেকে। তবে বাবা আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কেন কলেজে যাইনি। মা অসুস্থ বলে আমায় বাঁচিয়ে দিয়েছে।
অন্যদিকে আপনারা সবাই হয়তো ভাবছেন আমি বাবাকে ভয় পাই অনেক বেশি। সেটা কিন্তু একদমই মোটেই না, কারণ আমি ঘেরতারা করলে সেটা আর কেউ সোজা করতে পারবে না। তবে বাবার ক্ষেত্রে চুপচাপ থাকি সবসময়, কারণ তিনি সংসার সামলান, দিনমজুরি করে। যেখানে আমার বয়সী ছেলেরা সংসারের জন্য কত কিছু করে, সেখানে আমি এখনও বাবার ঘাড়ে বসে খাচ্ছি। তাই আর বড় গলায় কিছু বলি না, চুপচাপ সারাদিন ঘরের মধ্যে বসে কাটিয়ে দিলাম। তবে মনের ভিতরে অনেক উত্তাল পাতাল শুরু করেছে অনামিকার জন্য। অনেক কয়েকবার কেঁদেওছি রুমে বসে বসে তার জন্যে, কিন্তু কোনো কিছুতেই নিজেকে সামলে রাখতে পারছিলাম না। তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুম দিয়েছি। এক ঘুমে পরদিন সকালে উঠে রেডি হয়ে ক্লাসের জন্য ঘর থেকে বেরিয়ে গেলাম। কিন্তু মাঝপথে দেখি রাস্তায় একপাশে একটা রেস্টুরেন্টের সামনে কেউ একজন ইয়ামাহা ভার্সন 3টাকে পার্কিং করে রেখেছে, যেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, কারণ বাইকটা আমার অনেক পছন্দের। তাই বাইকটার কাছে গিয়ে তাকে হাত দিয়ে ছুঁয়ে দেখতে লাগলাম। তখনই রেস্টুরেন্টের ভিতর থেকে দুজন বেরিয়ে এসে আমার উপরে চরম পরিমাণে রেগে গেল, যাদের মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে। তাদের হাবভাব দেখে বুঝতে বাকি নেই যে তারা কাপল। দুজনেই মাস্ক পরিধান করা ছিল। তখনই মেয়েটা মাস্ক খুলে আমার কাছে এসে আমার কলার চেপে ধরে বলতে লাগলো, কিরে ছোট লোক, তুই এখানে কেন? আর তোর কোন সাহসে তুই আমার বিএফের বাইকে হাত লাগিয়েছিস? জীবনেও কি দেখিস নি এমন বাইক? আমি মেয়েটাকে দেখে থ হয়ে গেলাম, কারণ মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হলো অনামিকা, যে কিনা আমার ছেড়ে বড়লোকে দুলালির সাথে রিলেশন জড়িয়েছে। যেটা দেখে বুকের ভিতরটা রক্তক্ষরণটা আরও বেড়ে গেল, চোখ দিয়ে টুপটুপ করে পানি ঝরছে। তখনই আবার অনামিকা বলে উঠল, কিরে ছোট লোক, আমার কথার উত্তর দিস না কেন? জীবনেও কি দেখিস নাই এমন বাইক? আশা করি দেখবি না, কারণ তোকে তো আমি হাড়ে হাড়ে চিনি। তোর সাথে 1 বছরের সম্পর্কেও তুই কি আমাকে রিক্সা ছাড়া অন্য কিছুতে সফর করিয়েছিস? সেখানে তো বাইক আকাশচুম্বক। অনামিকার কথা শুনে তার নতুন বয়ফ্রেন্ড বলে ওঠে, ও, তার মানে এটাই তোমার সে ফকিন্নি বয়ফ্রেন্ড? আর তুমি কিনা এই ছেলের সাথে এতদিন রিলেশন করেছো? এই খচ্চরটাই আমার ফকিন্নি বিএফ, যে কিনা জাত ফকিন্নি। আর রিলেশন তো করেছিলাম ভালো মন দেখে, কিন্তু তার পোড়া কপাল, সে আমাকে সুখ দিতে পারেনি, তাই ছেড়ে চলে এসেছি ওকে। এই খচ্চর খবিস, ভাগ এখান থেকে, না হয় জুতা পিঠা খাবি। অনামিকার কথা শুনে চোখের পানি ফেলতে ফেলতে সামনের দিকে চলে আসলাম। মনের ভিতর অনেক বেশি আঘাত লেগেছিল অনামিকার কথা শুনে। তবে আবার রাগও উঠল সেই ছেলের উপরে, কারণ সে আমায় তুচ্ছতাচ্ছিল্য করেছে। তাই মনে মনে বলতে লাগলাম, বড় লোকের বেটা বাপের টাকায় বাইক কিনে ফুটানি দেখানো, সেটা বেশি দিন চিরস্থায়ী হবে না। কোনোদিন দেখবি তুই সহ তোর বাইকটা কোনোদিন বড় গাড়ির নিচে পড়বি, যাতে করে তোর বাইক আর তুই সোজা দুনিয়া থেকে টপকে যাবি। এসব কথা মনে মনে বলছিলাম। তখনই হুট করে বিকট একটা আওয়াজে কানে আসলো। পিছনে ফিরে দেখি বাইকের পাশে মোটা একটা আম গাছ ছিল, যেটা অলৌকিকভাবে ভেঙে বাইকের উপর পড়ছে, যার কারণে বাইক ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। আর সেই ছেলেটার পায়ের উপরেও আম গাছের একটা ডাল পড়ছে, যেটার কারণে সে ব্যথায় চেঁচাতে আরম্ভ করেছে। আর যেই আম গাছটা ভেঙে পড়েছে বাইকের উপরে, সেই আম গাছের গোড়ায় গতরাতে সেই আনহা নামক মেয়েটা দাঁড়িয়ে হাসছিল। এই দৃশ্য দেখে আমার চোখ জোড়া বড় মার্বেলের আকৃতি ধারণ করেছে। ড্যাবডাব করে তাকিয়ে আছি সেই মেয়েটার দিকে, কিন্তু হুট করে মুহূর্তের মধ্যে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। তখনই অনামিকা আমাকে চেঁচি চেঁচি ডাকতে আরম্ভ করলো, এই আকাশ, এদিকে আসো প্লিজ। অনামিকা ডাকে কদম পিছনে ঘুরিয়ে তার কাছে গেলাম। হ্যাঁ, কি হয়েছে বলো, ডাকলে কেন আমায়? আকাশ, আমার রাহুলের পায়ে অনেক চোট লেগেছে, প্লিজ ওকে একটু হসপিটাল নিয়ে যেতে সাহায্য করো তুমি আমায়। বাহ, আপনার রাহুল? আমার রাহুল, প্লিজ একটু সাহায্য করো। দুঃখিত ম্যাডাম, আমি আপনার রাহুলের জন্য কোনো ধরনের সাহায্য করতে পারবো না, কারণ আমার মতো ছোটো লাখ আপনার রাহুলকে বাইক ধরতেই আসমান জমিন হয়ে এক হয়ে গিয়েছে। সেখানে আপনি বাইকে মালিকের গায়ে হাত দিতে বলছেন? না বাপু, এটা আমি পারবো না। আমার মতো ছোটো লোক দ্বারা এত বড় কাজ হবে না। আমি চললাম, আপনি আপনার রাহুলকে সামলান। তারপর অনামিকাকে আর কোনো কথা না বলতে দিয়ে সেখান থেকে চলে আসলাম। আমি চলে আসার সময় মেয়েটা আমার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু কী আর করার, আমার হাতে কোনো কিছুই নেই। তাই তার বাইক ধরাতে যদি আমার জাতপাত নিয়ে টান দেয়, তাহলে সেই ব্যক্তির মহান মানুষের সাহায্য করা আমাকে দিয়ে সাজে না। সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে নিজের ক্লাসে প্রবেশ করলাম। ক্লাসে বসে বসে আমার সময় কাটে যাওয়া অলৌকিক ঘটনা নিয়ে ভাবছিলাম।
তখনই স্যার ক্লাসে চলে আসলো, কিন্তু আমার চিন্তাভাবনায় ফের কাটলো না। আচ্ছা, গতকালে রাতের আগের বিষয়টা কি সত্যি ছিল? কিন্তু আমি তো সকালে উঠে চোখে সব কিছুই দেখতে পেয়েছি। তাহলে কি করে সত্যি হয়? যদি সত্যি হতো তাহলে আমার চোখে জ্যোতি তো চলে যেত, তার মানে সত্যি নয়। কিন্তু আবার একটু আগে যে আমি যে আনহা নামক মেয়েটাকে গাছের কিনারে দাঁড়িয়ে থাকতে দেখলাম, আর তাছাড়া হঠাৎ করে এত মোটা কারো গাছের কিয়া ধারো রাহুলের বাইকের উপর পড়লো কি করে? না, কিছুই তো গড়বড় হচ্ছেই। আমার সেই জিনিসটাকে নিয়ে একটু জাস্টিফাই করা উচিত, কিন্তু কিভাবে কি করব এসব নিয়ে ভাবছিলাম। তখনই স্যারের ডাক পড়লো। এই আকাশ, কোন দুনিয়ায় আছো তুমি? স্যারের কথার উত্তরে নিজের অন্তরে বলে উঠলাম, স্যার, পরীর দুনিয়ায়। আমার মুখে এমন উত্তর শুনে ক্লাসের সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে, বিশেষ করে স্যার। তবে তিনি অবাক দৃষ্টিতে নয়, কিছুটা রাগান্বিত দৃষ্টিভঙ্গিতে তাকিয়েছে। স্যারের রাগান্বিত চেহারাটা দেখে মাথা নুড়িয়ে ফেললাম। তখন আবারও স্যার বলে উঠল, তুই পরীর দুনিয়ায় আছিস তাই না? তারা তোকে পরীর দুনিয়া থেকে টেনে হিচড়ে জমিনে আনছি। এই গতকাল ক্লাসে যেই টপিকের উপরে আলোচনা করে সবাইকে ছোটোখাটো থিংস দিয়ে বলেছিলাম, টপিকটা সম্পর্কে ইন্টারনেটের সাজেশন নিয়ে নিজেদের মতন করে শিখে আসতে, সেটা কি শেখা হয়েছে? স্যার, গতকাল তো আমি ক্লাসে ছিলাম না। বাহ, স্যার তো দেখি গতকাল ক্লাসেই আসে। কিন্তু স্যার, আমি এত কিছু শুনতে চাই না, আমার জাস্ট পড়াটা চাই। সো আপনি সকলের সামনে দাঁড়িয়ে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেন। স্যারের কথায় উঠে দাঁড়িয়ে গেলাম, কারণ আমি জানি যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো না, কিন্তু তাও দাঁড়িয়ে গেলাম, কারণ না হয়তো বেয়াদবি হবে স্যারের সাথে। জি, এবার শুরু করেন। না হয়তো ক্লাস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আপনাকে। লজ্জায় মাথা নুইয়ে রেখেছি। তখনই হুট করে আমার নজর আমার টুলের পাশে কিছুটা খালি জায়গা আছে বসার, সেখানে গিয়ে আটকে গেল। কারণ সেখানে সেই মেয়েটা বসে আছে, যে কিনা গত রাতে আগের রাত পাহাড়ে এসে আমার সাথে কথা বলছে, যে কিনা কলেজে আসার পথে গাছের নিচে দাঁড়িয়েছিল। তার মানে কি সত্যি এই মেয়েটা পড়ি? কি করে? হ্যাঁ, তাকিয়েছি টলির দিকে। অপরদিকে স্যার আমার চুপচাপ দাঁড়িয়ে থাকে দেখে আরও রেগে গেল। কিন্তু আমার কোনো হুঁশ নেই স্যারের দিকে। আমি আবারও অন্যমনস্ক হয়ে যাওয়ায় স্যার এবার রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে বলতে আরম্ভ করলো, এই বেয়াদব ছেলে, তুই কি করতে ক্লাসে এসেছিস? যা বের হ ক্লাস থেকে। স্যারের কথা থতমত খেয়ে গেলাম, যার দরুন আমার হুঁশও ফিরে এসেছে। স্যার দেখি আমার দিকে রক্ত চোষার মতো তাকিয়েছে। পরিস্থিতি পুরো নিজের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। এই অবস্থায় কী করবো ভেবে পাচ্ছি না। তাই স্যারকে বললাম, স্যার বলছি। তারপরে এই টপিকটা নিয়ে আলোচনা শুরু করে দিলাম। আবারও আমার সাথে এক অলৌকিক ঘটনা ঘটে বসলো। আমি যেই টপিক সম্পর্কে জানি না সেই টপিক নিয়ে আলোচনা করে পুরো ক্লাসকে তাক লাগিয়ে দিয়েছি। সবাই হাতে তালি দিতে আরম্ভ করলো আমার আলোচনা দেখে। স্যারও বেশ অবাক। তবে শুধু স্যারই নয়, আমি নিজেও অবাক যে কিভাবে কি বলছি আমি এতটা সময় কিভাবে বলছি তাও আমি নিজেও জানি না, কিন্তু সবাই হাত তালি দিচ্ছে। তখনই স্যার এসে হাসিমুখীভাবে বলতে আরম্ভ করলো, আকাশ, তুমি অনেক জ্ঞানী একজন স্টুডেন্ট, সো প্লিজ ক্লাসে মনোযোগ দাও। তুমি এখন টপিকটাকে নিয়ে যেইভাবে সবার সামনে আলোচনা করছো সেইভাবে আমি শতবার চেষ্টা করলেও হয়তো পারবো না। তাছাড়া তোমার আলোচনা শুনেই হয়তো অনেকের বিষয়টা নিয়ে জ্বরটা কেটে গেছে। সবাই আশা করি তোমার এক্সপ্লেনেশনে ক্লিয়ার করে বুঝে গিয়েছে টপিকটা। সো মন লাগাও ক্লাসে। জি স্যার। তারপর স্যারের জায়গায় ফিরে ক্লাস নিতে আরম্ভ করলো। আর আমি পাশে ফিরে দেখি সেই মেয়েটা নাই, যে কিনা একটু আগেও আমার পাশে ছিল। মনের ভিতরে এই কৌতূহলে মাথাটা আরও বেড়ে গেল। কিন্তু না, কৌতূহলটাকে আপাতত সাইডে রেখে ক্লাসে মন দেই, না হয় স্যার আবারও এটা সেটা বলতে আরম্ভ শুরু করবে। যেইভাবে সেই কাজ, স্যারের ক্লাস পুরোটা শেষ করলাম। দেখতে দেখতে বাকি ক্লাসগুলো শেষ হয়ে গেল। ক্লাস থেকে বের হয়ে আবারও সেই কৌতূহলটাকে মেটানোর চেষ্টা করলাম। বাসার দিকে হেঁটে হেঁটে রওনা হয়েছি, আর সেই বিষয়টা নিয়ে ভাবছি। আচ্ছা, আমি একে একে মেয়েটাকে 3বার দেখলাম, তার মানে হয়তো সেই মেয়েটা সত্যি পড়ি। কিন্তু কথা হলো, সে তো ক্লাসে আমার সাথে কিছুটা সময় বসেছিল, তাহলে বাকিরা তাকে দেখলো না কেন? এসব নিয়ে ভাবছিলাম, তখনই দেখি সেই মেয়েটা হুট করে কোথা থেকে যেন এসে আমার সাথে হাঁটা শুরু করেছে। তাই হাঁটা বাদ দিয়ে রেখে ড্যাব ড্যাব করে তাকিয়েছি সেই মেয়েটার দিকে। সে আমার দিকে তাকালো আর জিজ্ঞেস করলো, আরে
এত অবাক হচ্ছ কেন? আমি তো তোমার সেই রাতেই বলেছিলাম যে আমি পড়ি। আমার সেদিনটার কথা কি তোমার একটু বিশ্বাস হয়নি? হয়েছে, তবে পুরোপুরি না। সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, 3 সেকেন্ড পর আবার ফিরে আসছি আমি, তুমি হাঁটতে থাকো। মেয়েটা হুট করে আবার কোথাও উদয় হয়ে গেল, কিন্তু 3 সেকেন্ড যেতে না যেতে আবার সে ফিরে এসেছে। তার এমন আচরণ দেখে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কোথায় চলে গিয়েছিলেন আপনি আবার? দেখো, আমি দিনের বেলায় 3 সেকেন্ড খালি তোমার সামনে আসতে পারি, তারপর 3 সেকেন্ড আবার পরিপালকে চলে যেতে হবে। এমন করো যাতে বারবার ইচ্ছে হয় আমি তোমার সাথে আসতে পারবো। আচ্ছা, আপনি আজকে সেই আম গাছটার নিচে কী করছিলেন? মেয়েটাকে এই প্রশ্ন করতে সে উধাও। বুঝে গেলাম যে 3 সেকেন্ড হয়ে গিয়েছে। আবারও 3 সেকেন্ড যেতে না যেতেই সে আবার ফিরে আসলো। সে ফিরে এসেই আমাকে উত্তর দিল, তোমাকে সেই ছেলে অপমান করেছে, তাই প্রতিশোধ নিয়েছি তার উপরে। কি? হুম। তার মানে কেলাসও আমার অলৌকিক ঘটনাটা আপনার জন্য ঘটেছে? এই তো বুদ্ধিমান ছেলে। আমি তোমাকে সাহায্য করেছি ক্লাসে, আর এই সাহায্যটা সব সময়ই করে যাব, তবে সেটা 3 সেকেন্ডের মধ্যেই, কারণ এর বেশি সময় আমার হাতে থাকে না। এর বেশি সময় দিতে গেলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। তাছাড়া আমার পরিপালকের লোকরাও জেনে যাবে যে আমি কোনো মানুষকে সাহায্য করতে এসেছি। তাই দিনের বেলা জমিনে 3 সেকেন্ডের বেশি থাকা সম্ভব না। তারপর পরিপালকে 3 সেকেন্ড অতিবাহিত হলে আবার জমিনে আসতে পারবো। ও আচ্ছা, কিন্তু আপনি যে এখন আসলেন, আপনার অলৌকিক রশ্মি যে দেখতে পেলাম না। সেই তুমি দিনের বেলায় বেশি একটা দেখতে পারবে না, কারণ আমরা রাতেই বেশি আসি, কারণ তখন জমিনে নেমে শান্তি। আর তাছাড়া 3 সেকেন্ড জমিনে থেকে বেশি কিছু একটা করা সম্ভব হয় না, তাই দিনের বেলায় বেশি একটা আসতে ইচ্ছেও করে না। আর রাতে আসলে অনেকটা সময় থাকা যায়, কিন্তু তার জন্য আমাকে একটা নহরের পানি পান করতে হয়, যে পানি পরিপালকের জাদুকরে অলৌকিক ক্ষমতা পণ্ডিত মাস্টার স্পেশাল করে রেখেছে। ও, তার মানে কোনো পরী সুরপান করে অনেক সময়ের জন্য জমিনে এসে ঘুরে, তখন আলোক রশ্মি হয়। হুম। আচ্ছা, সব কিছু বুঝলাম, কিন্তু আপনারা জমিনে আসেন কেন? আর আপনারা জমিনে নেমে আসলে কেউ কিছু বলে না? আপনারা বলতে কেউ জমিনে এসে সময় কাটানোর মতন অনুমতি পায় না। জমিনে শুধু পরিপালকে থাকা রাজার বংশের মানুষরাই জমিনে নামতে পারে, আর আমিও রাজার বংশের লোক, তাই আমিও সুরা পার করে জমিনে নেমে এসেছি। ও আচ্ছা, কিন্তু আপনি যে তাহলে পরশুদিন হুট করে ভয় পেয়ে চলে গেলেন, আপনি না রাজবংশের লোক? কারণটা হলো, কোনো মানুষের স্পর্শে গেলে পরিপালকে ভূমিকম্প হয়। আর তাছাড়া রাজবংশের মানুষরা পৃথিবীতে আসতে পারলেও কয়েকটা সময় নেমে আসতে হয়, যার মধ্যে প্রথম নিয়মটা হলো, কেউ জমিনে আসতে চাইলে অন্যদের অগোচরে আসতে হবে। জমিনে নামার সময় কেউ যেন তাকে দেখতে না পায়, সেটা খেয়াল রেখে জমিনে নামতে হবে। তাই পরশুদিন চলে গিয়েছি। ও, কিন্তু কেউ যদি দেখে ফেলেন আমার সময়, তখনই কি তাকে সাজা দেওয়া হয়? সাজা দেওয়া হয়নি, কিন্তু তাকে অনেক অপমান অপদস্থ হতে হয়, এবং তার থেকে সুরাটা নিয়ে নেওয়া হয় এবং তার থেকে সুরাটা নিয়ে নেওয়া হয়, যার ফলে সে আর কখনোই জমিনের বুকে নামতে পারে না। এমন কঠোর নিয়ম কেন? কারণ একে দেখায় বাকিরাও জমিনে নামতে চাইবে। আর এই সুরার পানি শুধু পরিপালকের পণ্ডিতরা রাজদরবারের মানুষদের জন্য বানিয়েছে। এই সুরার কথা পরিপালকের রাজদরবারের মানুষ এবং পরিপালকের পণ্ডিতরা ছাড়া অন্য কেউ জানে না, কারণ তারা জানতে পারলে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবে, কারণ এটা একদমই বেআইনি কাজ। আমাদের পরিপালকের আইন মোতাবেক কেউ জমিনে নামতে পারবে না, কিন্তু রাজদরবারের মানুষরা বেআইনিভাবে সুরা ব্যবহার করে জমিনে নামে ঘোরাফেরা করার জন্য। হ্যাঁ, সব কিছুই বুঝলাম, কিন্তু সত্যিকার অর্থে আমার এখনও পুরোপুরিভাবে বিশ্বাস হচ্ছে না যে আপনি পড়ি, এবং আপনি আমাকে সেই সমস্ত কাহিনী শুনিয়েছেন যে সব কিছুই সত্য। আমার কেন জানি মনে হচ্ছে সব কিছুই আমার মনের ভ্রম। আচ্ছা দাঁড়াও, তোমার মনের সন্দেহ আমি দূর করছি। তুমি চোখ বুঝো,
নিজের শরীরে একটা চিমটি কেটে কিছুটা কল্পনা করো, কারণ চিমটি কাটলে মনের ভ্রম দূর হবে, তারপর সমস্ত কল্পনা শেষে চোখ খুলবে। ঠিক আছে। মেয়েটার কথা মতো চোখ বন্ধ করে নিজের শরীরের সিমটি কেটে মনে মনে কল্পনা করলাম যে স্যার আজকে আমাকে পুরো ক্লাসের স্টুডেন্টদের সামনে এটা সেটা বলেছে। আমি সেই স্যার এবং তার ঘরবাড়িকে উড়িয়ে এনে একটা গাছের উপরে ঝুলিয়ে রেখেছি। এমন এক অদ্ভুত কল্পনা করে চোখ খুলে দেখি আমার ঠিক সামনে বরাবর একটা বট গাছ আছে। সেই গাছের উপরে স্যারের পুরো বাড়িটা ঝুলছে, যেটা দেখে মাথায় পুরোপুরি আউলে গেছে। চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। তখনই সে আমাকে বলল, কি বিশ্বাস হয়েছে তো? না, আমার এখনও বিশ্বাস হয়নি, কারণ আপনার এখানে কর্মকাণ্ডটা আমার কাছে আরও বড় ভ্রম মনে হচ্ছে। তুই বেটা আসলেই মাথা মোটা। এই আমি চললাম, রাতে আমি তোর বাসায় আসব, তখন তোর ভ্রম পুরোপুরি দূর করে দিব, কারণ এখন আমার চরম পরিমাণে রাগ উঠছে তোর উপরে। আমি যদি আর কিছু সময় জমিনে থাকি তাহলে হয়তো তোকে আঁচড় মেরে একদম নাড়ি ভুড়ি সব বের করে ফেলবো। তাই যেতে হবে আমার। বাই, রাতে দেখা হবে আবার। তারপর পড়ে চলে যায়, আর আকাশও কিছু একটা ভাবতে ভাবতে বাসায় চলে আসে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দেয়, জমপথে একটা ঘুম দেয়, কারণ ঘুমটা তার দৈনিক রুটিনের মধ্যে একটা। বিকেলবেলায় ঘুম থেকে উঠে কিছুটা সময় বাইরে থেকে ঘোরাঘুরি করে মাগরিবের সময় ঘরে আসে। তারপর হালকা পাতলা নাস্তা খেয়ে নিয়ে বই নিয়ে পড়ার জন্যে এক বাসায় পড়ার টেবিল থেকে রাত 10টায় ওঠে। তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। বিছানা শুতে তার অনামিকের কথা মনে পড়ে। এতটা সময় এটা নিয়ে সে বিজি থাকায় অনামিকের কথা হয়তো এতটা মনে পড়েনি, কিন্তু এখন খুব বেশি মনে পড়ছে অনামিকের কথা, যার কারণে তার চোখ থেকে আবার টুপটুপ করে পানি পড়তে আরম্ভ করলো। আসলে এটাই হয়তো সত্যি যে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের কথা যখন কারো মনে পড়ে তখন পৃথিবীর হাজারো সুখ তাকে আর সুখে রাখতে পারে না। আকাশের বেলাও এমনটা হয়েছে। সে কান্না করতে করতে সারা বালিশ ভিজিয়ে দিয়েছে। তার কান্নার রীতি ঘটে ঘুমের মধ্যে দিয়ে। সে কান্না করতে করতে নিজে অজান্তেই ঘুমিয়ে পড়েছে। তখনই আনহা নহর দ্বারা তৈরি করা সুরা পান করে পরিপালক থেকে নেমে আসে আকাশের কাছে। তারপর সে এসে দেখতে পায় আকাশ ঘুমিয়ে পড়েছে, আর তার চোখের কোণে ফোঁটা ফোঁটা পানি জমে আছে, যেটা দেখে আনহার বুঝতে বাকি নেই যে আকাশ কান্না করেছে। তাই সে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই আকাশে ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়াতে আরম্ভ করলো, যার কারণে আকাশ ঘুম থেকে উঠে যায়। আকাশ ঘুম থেকে উঠে দেখে তার ঠোঁটের মধ্যে আনহা তার নিজের ঠোঁট উষ্ণতা বিলাচ্ছে, যেটা দেখে সে চমকে ওঠে আর সজোরে এক ধাক্কা দিয়ে আনহাকে খাট থেকে নিচে ফেলে দেয়, যার কারণে আনহা ব্যথা পেয়ে ছোট বাচ্চার মতো নিচে বসে কান্না করতে আরম্ভ করে। আনহার এমন আচরণ দেখে আকাশের মনে মনে বলে ওঠে, সে যদি পরী হয় তাহলে ব্যথা পায় কী করে? তাদের কাছে এত তো অলৌকিক শক্তি, তারা নাকি বলে খাট থেকে পরে গিয়ে ব্যথায় কান্না করে। এই, আপনি যদি পরী হন তাহলে ব্যথায় কান্না করছেন কেন? পরীরা কি কান্না করে নাকি? আকাশের কথা শুনে আনহার চোখ মুখ রাগে লাল হয়ে যায়। তাই সে কান্নায় গতিবেগ কিছুটা কমিয়ে রাগান্বিতভাবে আকাশকে বলে, এই খচ্চর ছেলে, তুই আমাকে ফেললি কেন? সেটার উত্তর দে আগে। আপনি আমার সাথে অদ্ভুত আচরণ করায় এমনটা করছি। তাই বলে তুই আমাকে এভাবে খাট থেকে ফেলে দিবি? আসলে দুঃখিত, নিজের অজান্তে করেছি এমনটা। নেক্সট টাইম আর এমনটা হবে না। সো এবার আপনি আপনার প্রশ্নের উত্তর দেন যে পরী হলে ব্যথা পেলেন কী করে? অলৌকিক শক্তির প্রকট তো বেঁচে যেতে পারতো ব্যথার পাওয়া থেকে। আকাশের ছড়ি শুনে আনহা এবার শান্ত হয়ে যায়। তাই সে নিজেকে শান্ত করে আকাশকে বলে, কারণ হলো আমি তোর স্পর্শে আছি। আর তাছাড়া কোনো পরী যদি মানুষের সামনে দেখা দেয় তাহলে তার দেয়া সমস্ত আঘাত সেই পরীর শরীরে লাগে, কারণ পরী হলেও সে নিজের রূপ নিয়ে মানুষের সামনে এসেছে। তাই সেই মানুষটার সামনে পরীর সুপার ন্যাচারাল হওয়ার বেশি একটা কাজে লাগে না। পরী তখন তার কাছের মানুষের মতোই হয়ে যায়। একজন মানুষ যেমন অন্য মানুষকে আঘাত করলে যেমন আঘাত পায়, পরী ঠিক সেইভাবে চোট পায়, কারণ ওই যে বললাম সে মানুষটার সাথে দেখা দিয়েছে এবং তার আসল রূপও সেই মানুষটার সামনে এসেছে। ও আচ্ছা, কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি না বলছিলেন পরী যদি জমিনে নেমে আসে কোনো মানুষের স্পর্শ করে তাহলে পরিপালককে কম্পন হয়, এবং পরিপালকের সবাই জেনে যায় যে কেউ একজন জমিনে নেমে মানুষের স্পর্শে গিয়েছে। তো এখন আপনি নিজেই আমার শরীরে স্পর্শ করেছেন, এখন কি সমস্যা হবে না? এতক্ষণে সমস্যা হয়ে গেছে, তাই আমার যেতে হবে এক্ষুনি। তাই আমি চলে যাচ্ছি, কিন্তু 1 ঘন্টা বা আধা ঘন্টা পর আবার আসবো।
তখন আসার সময় তোমার বিশ্বাস হয় মতো এমন কিছু একটা নিয়ে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন কিন্তু, কারণ আমার ঘুমাতে হবে। জলদি আসবো। এখন গেলাম। আর তুমি তোমার জানালার দিকে তাকাবে না আমি চলে যাওয়ার সময়। ঠিক আছে। তারপর পরিটা ঘরে জানলা দিয়ে নিচে লাফ দিল, আর আমি অন্য পাশে ফিরে শুয়ে রইলাম, কারণ আমি নিজের বিপদ ডেকে আনতে চাই না জানলা দিয়ে নিচে তাকিয়ে। তবে যদিও এখনই আমার পুরোপুরি বিশ্বাস হয়নি সমস্ত কিছু, তবে আবার এখন পুরোপুরি অবিশ্বাসও হচ্ছে না আনহা নামক পরিটার কথা শুনে। তাই সে আমার জন্য অপেক্ষা করছে। দেখি সে আমার অবিশ্বাসটাকে পুরোপুরি বিশ্বাসে পরিবর্তন করতে পারে কিনা। দেখতে দেখতে 40 মিনিট হয়ে গেল। আমি বিছানার এপাশ ওপাশ করছি শুয়ে শুয়ে। তখনই হুট করে